জুলাই গণহত্যার জন্য ক্ষমা চাওয়া আর বিচারের আগে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান বিএনপি নেতা সালাউদ্দিনের। পতনের 6 মাস না যেতেই কিভাবে কর্মসূচি দেয় তারা, প্রশ্ন সার্জিসের। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবি নয়াদিল্লি সীমান্ত সম্মেলনের মূল এজেন্ডা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদেশের অসম চুক্তি নিয়ে আলোচনার আশা। ভোলায় বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের সংঘর্ষ, আহত 40 জন। বরিশালে 18 রুটে বাস ধর্মঘট। 26 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে না, বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আবারও বলেন, ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতা সরাসরি জুলাই হত্যাকাণ্ডে জড়িত। হত্যাকাণ্ডের অনুশোচনা না করে 3000 পুলিশ মারা গেছে বলে মিথ্যাচার করছে দলটি। তাই আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকারের অবস্থান কঠোর বলে জানান তিনি। শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মানে গুমের এবং কিলিংয়ের। যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। তিনি বলে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ সমস্ত রিফর্ম কমিশনের রিপোর্ট পাওয়া যাবে। এর উপর ভিত্তি করে নির্বাচনের সিদ্ধান্ত হবে। আমরা দুটো ডেট দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না, আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। এইটার ব্যাপারে বারবার আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন। এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের কথা বলছেন। সরকার গণমাধ্যম কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা করতে যাচ্ছে। এজন্য সরকারের কিছু প্রস্তাবনাও দেন। ব্যবসা বাণিজ্য নিয়ে সিপিডির মন্তব্যের সমালোচনা করেন প্রেস সচিব শফিকুল আলম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয়, তাহলে 5 আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একনায়কতন্ত্র যেন আর ফিরে না আসে, সেজন্য ঐকমত্যের বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে দিতে হবে। আরও বলেন, বিচারের মাধ্যমে নির্ধারিত হোক আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিষয়ে। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতা জনগণের কাছে স্পষ্ট করতে হবে সংশ্লিষ্টদের। মহান মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার সমকক্ষ অন্য কিছু রাখার বিষয়টি বিস্তর আলোচনার দাবি রাখে। এ বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুক। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী 1 দশকেও স্বৈরশাসনের অবসান হতো না। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সার্জিস বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। তরুণরা যেভাবে চায় সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। কে মানুষের জন্য ভালো, কে দেশের জন্য ভালো, রাজনীতিবিদরা ভাবেন না। পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নামার দরকার নেই বলে মনে করেন তিনি। সরকার পতনের 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। আমরা আমাদের জায়গা থেকে এই একটা বিশাল জেনারেশনাল গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ভাবি, চাই, এভাবে কেন জানি যারা তথাকথিত রাজনীতি করে এসেছেন, যেই দলেরই হোক না কেন, যাদের সাথে আমাদের বয়সের একটা বড় পার্থক্য রয়েছে, চিন্তার বড় পার্থক্য রয়েছে, তারা আমাদের মতো করে এখনো ভাবছেন না। এবং সবচেয়ে দুঃখজনক, অভ্যুত্থানের পরবর্তী সময়েও তাদের এই ভাবার যে একটা ভিতর থেকে একটা চাহিদা আসা উচিত, সেটা এখন পর্যন্ত আসেনি। ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। সীমান্ত হত্যা যে কোনো উপায় বন্ধ করতে হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। জানান, 17 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ বৈঠকে কি কি আলোচনা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে। বলেন, বর্ডারে কৃষিকাজের সময় বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া বন্ধ করতে হবে। সীমান্তে ফেন্সিডিল উৎপাদন বন্ধের পাশাপাশি মাদকের চোরাচালান বন্ধের উপরও জোর দেন তিনি। জানান, কিছু কাজ আছে যেগুলো করতে হলে দু দেশের সম্মতি প্রয়োজন। আগরতলায় শিল্প কারখানার বর্জ্য বাংলাদেশে দূষণ সৃষ্টি করে, এ বিষয়টি সুরাহার বিষয়েও আলোচনা করতে হবে। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধেও বিষয়টিও তুলে ধরবে ঢাকা। ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষি কাজ করার সময়। এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। এই পর্যন্ত প্রায় তাদের সাথে 4টা চুক্তি হয়েছে। তো 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এইগুলি কেন তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের পথ মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল। গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে বড় দল হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব বিএনপির। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। 31 দফা বাস্তবায়নই হবে অতীতের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ। যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলায় 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। এই 31 দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই, শুভ পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, যেটি মানুষ প্রত্যাশা করে। এখন এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। প্রথমে যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয়, তাহলে সেভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু
কিন্তু সবচেয়ে ভোলায় আজও বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। এতে আহত হচ্ছে অন্তত 40 জন। বুধবার সকাল 10টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা। এর আগে গতকাল সন্ধ্যার পর বাস মালিক সমিতি ও সিএনজি মালিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ঘটে। এতে আহত হয় অন্তত 30 জন। এদের মধ্যে গুরুতর আহত 3 জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয় 5টি সিএনজি ও একটি বাস। গত কয়েক বছর ধরে ভোলা চরফেশন ইলিশা সড়কে সিএনজি চলাচলে বাসের যাত্রী সংখ্যা দিন দিন কমছে, অপরদিকে বাড়ছে সিএনজি সংখ্যা। এ নিয়ে দীর্ঘদিন ধরে সিএনজি ও বাস মালিক শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। এদিকে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেয়ার জেরে 18টি এবং যান ও মালের নিরাপত্তা চেয়ে পটুয়াখালী থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 15টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায় গতরাতে বিএম কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে বাসের হাফ ভাড়া না নেয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীরা 5টি বাস ভাঙচুর করে। আহত হন 7 জন শ্রমিক। অন্যদিকে পটুয়াখালী থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 15টি রুটে বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড এলাকায় ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনার 3টি গাড়ি, 3টি মোটরসাইকেল ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন তারা। দাবি পূরণের আশ্বাসে রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করায় সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাত 2:30টার দিকে রেল উপদেষ্টা ফজলুল কবির খানের সাথে শ্রমিক নেতা, রেল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে আন্দোলনকারী রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর কমলাপুর রেল স্টেশনে সকাল 6টা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। স্টেশনে আসছেন যাত্রীরা। এর মধ্য দিয়ে 26 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হলো। তবে গভীর রাতে রেল কর্মচারীদের কর্মবিরতির সিদ্ধান্ত হওয়ায় যাত্রীদের অনেকেই এ বিষয়ে জানতে পারেননি। তাই সকালে স্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের অনেকেই আসতে শুরু করেছেন। এদিকে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউলে কিছুটা হেরফের হয়েছে। 1 ঘন্টা করে বিলম্বে ছাড়ছে ট্রেনগুলো। মোটামুটি সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছে কমলাপুর স্টেশন ম্যানেজার। রাজধানীর বাইরে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর থেকে উত্তরের সবকটি জেলায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। স্টেশনগুলোতে যাত্রীদের খুব একটা চাপ না থাকলেও যাত্রীরা কম বেশি আসছেন। সঠিক শিডিউলে চলাচল করছে ট্রেন। রংপুর রেল স্টেশনে দৈনিক 18টি ট্রেন চলাচল করলেও সকাল 10টায় রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে 5টি ট্রেন। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে লোকাল ও আন্তনগর ট্রেনের চলাচলও। কাজে যোগ দিয়েছেন ট্রেনের রানিং স্টাফরা। পণ্য পরিবহন ও খালাস হচ্ছে স্বাভাবিক দিনের মতো। অনেকটা স্বস্তিতে যাত্রীরা। ময়মনসিংহ থেকেও শুরু হচ্ছে বিভিন্ন রুটে ট্রেন চলাচল। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সকাল 7:30টায় ছেড়ে গেছে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস। এরপর জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ছেড়েছে। সকাল 8টায় ভুয়াপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে ময়মনসিংহ এক্সপ্রেস। কিছুটা শিডিউল বিপর্যয় হলেও যাত্রীদের অভিযোগ নেই। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে আশা রেলওয়ে কর্তৃপক্ষের। ট্রেন চলাচল শুরু হলেও সূচি বিপর্যয়ের কারণে চট্টগ্রামে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি কোনো ট্রেন। স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী অনেক কম দেখা গেছে রেল স্টেশনে। পুরোপুরি তৈরি বিশ্ব ইজতেমা ময়দান। এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। শুক্রবার থেকে শুরু হবে মৌলানা জুবায়ের পন্থী হিসেবে পরিচিত শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিকে বিগত বছরগুলোর তুলনায় এবছরের ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আমির হোসেন রিয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে বিস্তারিত। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি জুড়ে বিশ্ব ইজতেমার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার ফজর নামাজের পর থেকেই আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এবারে বিশ্ব ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হলেও প্রথম পর্বটি অনুষ্ঠিত হবে 2 ধাপে। প্রথম পর্বের প্রথম ধাপে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা জুবায়ের পন্থী হিসেবে পরিচিত শুরায়ে নিজাম অনুসারী দেশের 41টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় ধাপে 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সুরা নিজাম অনুসারী দেশের 41 জেলা বাদে বাকি জেলাগুলোর তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারী তাবলিগ মুসল্লিদের বিশ্ব ইজতেমা হবে 14, 15 ও 16 ফেব্রুয়ারি।
এরই মধ্যে বিশ্ব ইজতেমার ময়দানে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। বুধবার ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লি এবং নেতারা তাদের খিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নিচ্ছেন। নিজেরা যেন হেদায়েতের মধ্যে থাকতে পারি এবং সমস্ত মুসলিম উম্মার মধ্যে যেন আল্লাহ তাআলার হেদায়েত ছড়ায়া যায়, এজন্য আমরা আসছি আসলে নিজেদের পরিবর্তন ইসলাম আমার জিন্দগির মধ্যে দিন আসে কি করে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে দিনের মেহনতের জিম্মেদারি, ওই জিম্মেদারিটা যাতে আমাদের বুঝে আসে। সবাই এসে এখানে আল্লাহ রাস্তা, আল্লাহ রাসূলের কথা শুনে দাওয়াত নিয়ে দেশে বিদেশে চলে যাওয়া, দিন প্রচার করার জন্য এখানে থেকে কিছু শিক্ষা নেওয়া। এরই মধ্যে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। জানান, বিগত দিনের তুলনায় এবছর বিশ্ব ইজতেমায় আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেক সুদৃঢ় করা হয়েছে। তাবলিগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয় মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন। বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি টহলে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। মুসল্লিদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধাপে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় তাবলিগ জামাতের পক্ষ থেকে অন্তত 10,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে 31 জানুয়ারি শুক্রবার থেকে। তবে বৃহস্পতিবার থেকেই মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে থেমে থেমে চলবে আমবয়ান এবং 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল তারা। ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্তে নেতারা এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। সকাল 8টা থেকে আবারও পদ্মা, মেঘনা ও যমুনা এই 3 ডিপো থেকে ট্যাঙ্ক লরিতে জ্বালানি তেল লোড শুরু হয়েছে। এছাড়া 3 ডিপোর সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বাভাবিক রয়েছে। সকাল 9টায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি এনাম মুন্সি, জ্বালানি তেল পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবহান, পদ্মা, মেঘনা, যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী। রংপুরে বিড়ি কারখানায় আগুনে পুড়ে গেছে গোডাউনে রাখা তামাক সহ অন্যান্য কাঁচামাল। 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, ভোরে বনগড়ির তাজহাট এলাকায় আজিজ বিড়ি কারখানায় আগুন লাগে। এতে 4টি গোডাউনে রাখা তামাক সহ অন্যান্য কাঁচামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ভরাট হয়ে গেছে সুনামগঞ্জের পাকনার হাওরের পানি নিষ্কাশনের 2টি খালি। এতে ধান আবাদের মৌসুম পেরিয়ে গেলেও হাওরের চাষের জমি ভেসে ওঠেনি। অনাবাদি থাকবে বিপুল বোরো ক্ষেত। ক্ষতির মুখে পড়েছেন হাওরের কৃষক। সমস্যার স্থায়ী সমাধান চান তারা। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বড় হাওর জামালগঞ্জের পাকনার হাওর। 16,000 হেক্টর আয়তনের হাওরে আবাদযোগ্য জমি 9,500 হেক্টর। নিচু এলাকা হওয়ায় বছরে একটি মাত্র ফসল আবাদ করেন হাওরের চারপাড়ের অন্তত 50 গ্রামের কৃষক। তারা জানান, গজারিয়া ও ঢালিয়া খাল দুটি পলিজমে ভরাট হয়ে যাওয়ায় পানি সরছে না। অন্যান্য হাওর সবুজ বোরো ধানে ছেয়ে গেলেও পাকনার বেশিরভাগ জমিতে এখনো হাঁটু থেকে কোমর পানি। খাল খননের উদ্যোগ না নেয় দুর্দশায় পড়েছেন কৃষকরা। পানি না যাওয়া তো আমরা ক্ষতি বলতে আমরা তো বছর একটা ফসল, আমরা কি করে চলি ফসলের আমরা জীবনের বনিজি। এই বিশাল আকারের যে কৃষিকাজ আছে বা আমরা ফলন ফলাইতে পারতেছি না এই পানির জন্য। আমরা চেয়ারম্যান ফেনলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র, তারা আমরা বুঝানির পরেও তারা কইছে যে সময় বড় জায়গা এটা আমরা দেখাম, তারা দেখবার কথা কইছে, কিন্তু এখন তারা আর এটার খোঁজ খবর আর নেয় না। আমরা চেয়ারম্যানের কাছে যাই, অনেক জনের কাছে যাই, আমরা এই কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু এই খননটা আমরা যেভাবে হোক সরকারের কাছে আমাদের দাবি, এই খননটা করতেই হবে। এই সরকারের কাছে জোরদার দাবি করছি, এটা যেন সঠিক সময়ে সঠিকভাবে খনন করা হয়। এবার ধানাবাদের আশা ছেড়ে দিয়েছেন হাওরের কৃষক। তারা বলছেন, মৌসুমের শুরুতে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলে এই পরিস্থিতি হতো না। গত বছর এখানে কিছু কাজ হয়েছিল, কিন্তু এখানে আসলে কাজ হয় নাই, শুধু
কাজের নামে হরি লুটপাট হয়েছে। আর এই খালটা যদি আপনার খনন করা না হয়, এই বছর যদি খনন করা না হয়, তাহলে আগামী বছর এই পাকনার হাওর বিস্তৃত যে 50 থেকে 60টি গ্রাম, এই 50-60টি গ্রামের সকল কৃষকরা একবারে মাঠে মারা যাবে। পাকনার হাওরের অর্ধেকের বেশি জমি অনাবাদি থাকার শঙ্কার মধ্যেও 11টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে 2,16,00,000 টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু খালগুলো অনেক বড়, এগুলো অল্প সময়ে স্বল্প খরচে করার কোনোভাবেই সম্ভব না। তো আমাদের একটা ড্রেজিং প্রকল্প, কিছুদিন আগে একটা ড্রেজিং প্রকল্প আছে, এখানে প্রায় পাকনার হাওর জামালগঞ্জ উপজেলা 18টি খাল অন্তর্ভুক্ত করা আছে। খাল খননের দীর্ঘমেয়াদী প্রকল্পের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থাপন করবো। পাশাপাশি এখানে পাকনা হাওর আর একটা খাল আছে, সেই খাল দিয়ে অলরেডি পানি বেরোচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন সেখান থেকে খালটাকে খনন করে পানিকে নিষ্কাশন ব্যবস্থা উন্নতি করেছে। ক্ষতি কাটিয়ে টিকে থাকার সংগ্রামে সরকারকে পাশে চায় হাওর পাড়ের 50 গ্রামের কৃষক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহিলা দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। 2 দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন হয়েছে সাতক্ষীরায়। সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে ঝালকাঠিতে। সদর হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে খাগড়াছড়িতে। সকালে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। ফুল, পাখি ও সবজি মেলা হয়েছে নরসিংদীতে। সকালে শহরের পুরাতন জর্জ কোর্ট এলাকায় মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী সরকার রাখি। শিশুশ্রম, বাল্যবিবাহ ও দূষণ মুক্তে মত বিনিময় সভা হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জে। সকালে উপজেলা হলরুমে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং সড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেছে নাটোরের চাষিরা। সকালে বনবেল ঘরিয়া বাইপাসে এতে অংশ নেন রাজশাহী অঞ্চলের টমেটো ও আম চাষিরা। পর্দানসীন নারীদের চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবিতে নারী সমাবেশ হয়েছে বগুড়ায়। মহিলা আঞ্জুমান সংগঠনের উদ্যোগে শহরের 7 মাথায় এ কর্মসূচি পালন করা হয়। স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী ভাঙ্গন রোধে মানববন্ধন হয়েছে কুড়িগ্রামে। দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। গোপালগঞ্জে এস আলম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে সিরাজগঞ্জে। সকালে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই গণহত্যার জন্য ক্ষমা চাওয়া আর বিচারের আগে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান বিএনপি নেতা সালাউদ্দিনের। পতনের 6 মাস না যেতেই কিভাবে কর্মসূচি দেয় তারা, প্রশ্ন সার্জিসের। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবি নয়াদিল্লি সীমান্ত সম্মেলনের মূল এজেন্ডা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদেশের অসম চুক্তি নিয়ে আলোচনার আশা। ভোলায় বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের সংঘর্ষ, আহত 40 জন। বরিশালে 18 রুটে বাস ধর্মঘট, 26 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।